আচ্ছা, ভালোবাসা বড়ই অদ্ভুত, তাই না? কদিন আগে পর্যন্ত যে মানুষটা নিজের কাছে অচেনা মানুষ ছিল, সে মুহূর্তের মধ্যে হয়ে ওঠে সব থেকে কাছের মানুষ, সব থেকে প্রিয় মানুষ, যাকে ছাড়া আমাদের এক মুহূর্তও ভালো লাগে না। আচ্ছা, এই ভালোবাসা কি সব সময়ের জন্য মধুরই হতে হবে? এর উত্তর ঠিক হ্যাঁও হতে পারে, আবার নাও হতে পারে। কি বিষয়টা কেমন গোলমেলে ঠেকছে, তাই না? এই ধরুন, একটা কয়েনের দুটো দিক থাকে, ঠিক তেমনই ভালোবাসারও দুটো দিক থাকে। একটা দিক তো হয় খুব সুখের, আর অপরটা টেনে আনে এক রাশ হতাশা, যার কাছে তাকে ভাগ করে নেওয়ার জন্য হাজারটা অভিযোগ। আর ঠিক একদিন এই মানুষটাই যদি অভিযোগের কারণ হয়ে বসে। কি শুনবেন নাকি এমন একটা মন ভালো করা গল্প? তাহলে চলুন শুনে নিই, আমি অর্থাৎ অমিত অধিকারীর কলমে ওয়ান লাস্ট কিস। কিরে, কতবার ফোন করছি, ফোনটা কোথায় রাখিস? আরে গাড়ি চালাচ্ছিলাম তো, ফোনটা সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। তুই কোনোদিনও বুঝতে পারবি না রে। আরে ফোনটা সাইলেন্ট করে আমি একটা কাজ করছিলাম, তারপর আর জেনারেল করা হয়, ভুলে গেছি, তাই বলে এত কথা শোনাবি? তোকে কোথায় কথা শোনালাম, এখনো তো বাকি আছে। তুই এখন কোথায় আগে সেটা বল। এই তো চলে এসেছি, আর একটু। তুই ওই কর সারাদিন ধরে, আর ওপারে স্ত্রী বিয়েতে বসে পড়ুক। থাম না, একবার বিয়েতে বসে পড়তে দে, তারপর তোর একদিন কি আমার একদিন। আরে না রে বাবা না, আমি তোকে ঠিক সময় মতো পৌঁছে দিলে হলো তো, এত চাপ নিচ্ছিস কেন? এই চলে এসেছি, তুই কোথায় আছিস বল। আর কতবার বলবো ভাই, স্কুলের সামনে, স্কুলের সামনে, স্কুলের সামনে। রেদ্দি শেষ কথাটা চিৎকার করে বলে ওঠে। তার কথা শেষ হতে না হতেই দেখল তার পাশে একটা ঝকঝকে কালো বাইক নিয়ে উপস্থিত দেবজিৎ হাজরা। ওয়ে হয়ে ম্যাডাম, কি লাগছে? থাক, আর ন্যাকামো দিতে হবে না। সত্যি বললাম, অন গড। থাক বললাম তো। এটা আবার কার কাছ থেকে ছেড়ে আনলি রে? তুই আমাকে কী ভাবিস? এই আমি কিনতে পারি না? না, সেটা বলিনি। তাহলে ভাট না বাকে ওঠ, দেরি হচ্ছে তো। দেরি হচ্ছে? দেরি হচ্ছে। বলতে বলতে রিদ্ধি পিছন থেকে দেবজিতের চুলটা ধরে নেড়ে দেয়। এই এই চুলে হাত দিবি না, চুলে হাত দিবি না, অনেক কষ্ট করে সেট করে এসেছি। হাত সরা, হাত সরা। ও লে বাবালে, তা চলুন নাকি, এবার যে লগ্ন বয়ে যাবে। अरे फिकर काहे करता है मैडम, मैं हूं ना। ওখানেই তো ভয়। এতে কি বললি? কিছু না, বাইক চালানোয় মন দে। না, আমি কিছু একটা শুনতে তো পেলাম। না, ও তোর কান বাজছে। ঠিক তো? এই তুই মুখ বন্ধ করে গাড়ি চালাবি নাকি মার খাবি? ওকে ম্যাডাম, আর কিচ্ছু বলবো না। তোর গলাটা ধরা ধরা লাগছে কেন রে? কান্নাকাটি করেছিস নাকি? কি রে? না, ঠান্ডা লেগেছে। দিনভর উল্টোপাল্টা খাবি আর ঠান্ডা লাগবে না, কি হবে? তুই ভাটবাঁকা বন্ধ করে গাড়ি চালানোয় মন দে। ভালো লাগে না, একে শরীর খারাপ। ঠিক আছে, চালাচ্ছি। एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे, मैंने सोचा न था। ও সিঙ্গার দাদা, আপনার পায়ে ধরেছি, এই গলায় রাত বিরেতে গান গাইবেন নে গো। কোথায় কোন পেতনি এসে ঘাড়ে চেপে বসবে। বসেছে তো, তবে ঘাড়ে না, পিছনে। এই তুই কি বললি, কি বললি, কি বললি? एक दिन आप यूं हमको मिल जाएंगे, ওটা না ওর পরে হবে। फूल ही फूल राहों में खिल जाएंगे, मैंने सोचा न था। এটা রাগ বাড়াবি না, পেতনি নিয়ে কিছু একটা বলেছিলি। কই না তো, ওসব কোনো কথাই মুখে আনিনি। ছি ছি, ভুল শুনেছিস, তোর কান বাজছে। বেশি চালাক সাজছ না, নিজে এবারে হুতুম প্যাঁচার মতো লাগছে। একে কালুয়া, তার উপর কালো ব্লেজার, এদিকে ভোঁদো গোপাল, কিন্তু হাব ভাব দেখো যেন উত্তম কুমার। ये दूरिया इन राहों की दूरिया,
নিগাহো কি দুরিয়া, হামরাহো কি দুরিয়া, সব কিছুই রয়েছে দুরিয়া। গানটাও জানে না, অকাল কোথাকার। দেখ ভুলভাল গান গেয়ে চলেছে। কি বিড়বিড় করছিস তখন থেকে? যা বলা সামনাসামনি বল। ওই কিছু না তো। আমার নামে কিছু বলছিস না? না, তোর নামে কেন বলতে যাবো শুনি? তাহলে ঠিক আছে। ইল্লুমিনাটি না 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 না। কিরে ভাই, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? ও কিছু না। কিছু তো একটা হয়েছে, নাহলে তুই এমন করে এখানে বসে তো থাকতিস না। না রে, বলছি তো কিছু হয়নি। আচ্ছা ছাড়, বলতে যখন চাইছিস না বলতে হবে না। রেজাল্ট দেখলি? দেখলাম তো। দাঁড়া আমি দেখে আসি। না, ও দেখতে হবে না, ভালো নম্বর পেয়েছিস। অত দেখতে হবে না, গিয়ে তুই এখানে বস। আচ্ছা যাচ্ছি না, কি হয়েছে তো বল। পরে বলছি, এখন ভালো লাগছে না। আচ্ছা বলবি কিন্তু। তুই এখানে বস দেখি। জানিস, সেই ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, এমনকি মাধ্যমিকেও সবার থেকে ভালো রেজাল্ট আমার হয়েছিল। কোনো দিন দ্বিতীয় জিনিসটা কি জানিনি, সব সময়ের জন্য প্রথম। হ্যাঁ জানি তো, ইউ আর রিয়েলি এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। না, তুমি বাল জানো। এসব কি বলছিস? যা গিয়ে রেজাল্ট দেখে আয়। শ্রীতমা ছুটতে যায় নোটিশ বোর্ডের দিকে। কয়েক মিনিট পরে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসে, এসে চুপচাপ ঋদ্ধির পাশে বসে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকে দুজনে। সেই চুপ থাকার মাঝে ঋদ্ধি বলে ওঠে, কি রে, চুপ করে থাকবি? দেখ, সে একটা পরীক্ষা ভালো রেজাল্ট করলো মানে তো এই না যে সে তোর থেকেও ভালো হয়ে গেল। তা তুই যা কিছুই বল, আমি মেনে নিতে পারছি না। একটা বাইরের ছেলে প্রথম বছর এসেই আমার জায়গাটা ছিনিয়ে নেবে, এটা কিছুতেই মেনে নিতে পারছি না ভাই, তুই সে যাই বলিস। আচ্ছা শোন শোন, শান্ত হ, আমার কথাটা শোন একটু। শোনার মতো কি বাকি আছে বল তো দেখি, কি বাকি আছে? দেখ, 11-এর পরীক্ষা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তুইও জানিস আর আমিও জানি। তোর কাছে নাও থাকতে পারে ভাই, কিন্তু আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা রাখ। সামনে টেস্ট পরীক্ষা বাকি আছে, সব থেকে বড় উচ্চ মাধ্যমিক, সেটাও এখনও বাকি আছে। তখন সকলকে দেখাবি। সে তো দেখাতেই হবে। হ্যাঁ, রাগটা চেপে রাখ, প্রকাশ্যে আনিস না, সামনে পরীক্ষায় দেখিয়ে দিস। সে তো আমাকে দেখাতেই হবে রে, যে কোনো উপায় হোক। তাই দেখা, কিন্তু এখন বাড়ি চল। চল। স্কুল থেকে বেরিয়ে দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরে। ফেরার পথে শ্রীতমা ঋদ্ধিকে বেশ কিছু কথা বলে বটে, কিন্তু সে অন্যমনস্ক হয়ে কী যেন ভাবতে থাকে। কাল পড়তে যাবি? ওই কি ভাবছিস বল তখন থেকে? বল, কি কিছু বলছিস? কিছু না, থাক। আরে বল না, কি আগে কি ভাবছিলি বল। ও কিছু না। না বল আগে। আচ্ছা, ওর নাম কি বলতো? কার? আরে বুঝতে পারছিস না? আরে ভাই একটু ঝেড়ে কাজ তো। আরে ওই ছেলেটা, ক্যাবলাচরণ, কি বেশ নাম, দেবজিৎ। কে বলতো? বোর্ডে নাম দেখিসনি প্রথম কার নাম ছিল? ও হো হো, আচ্ছা এবার বুঝলাম। এই মেয়েটাও হয়েছে আর এক ক্যাবলাকান্ত। আরে আমি কিভাবে জানবো তুই তখন থেকে ওর ভাবনায় পড়ে আছিস? সে যাই হোক, তুই ওর নামটা বল। দেবজিৎ তো ওর নাম। আর টাইটেল? সেটা তো জানি না। তোর দিয়ে কিচ্ছু হবে না। কি করবি বল আগে, তাহলে নয় খোঁজ খবর নিই। আরে কাজ আছে। কুণ্ডলি বানাবি নাকি রে? ভেবে নে তাই। রাত 10টা। ডিনার সেরে দেবজিতের ঘরে এসে কম্পিউটার ওয়েব সিরিজ দেখছে। হঠাৎই একটা নোটিফিকেশান এলো, ঋদ্ধি ভৌমিক সেন্ড ইউ এ ফ্রেন্ড রিকোয়েস্ট। দেবজিৎ ছেলে হিসাবে ভালো, তবে ওয়েব সিরিজ দেখার পোকা। যতই গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন, ওয়েব সিরিজ মাঝপথে ছেড়ে কোনো দিন ওঠে না। আজও তার অন্যতা হলো না। নোটিফিকেশানটা কেটে দিল। ওয়েব সিরিজ শেষ করে ফেসবুকটা খুলল। ফেসবুক খুলেই সে অবাক হয়ে যায়, এ তো ওদের ক্লাসেই পড়ে। মেয়েটা নিঃসন্দেহে ভালো, দেবজিতেরও যে ভালো লাগে। রিকোয়েস্টটা চেনা জানা দেখে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করা মাত্র একটা মেসেজ, যেন তার রিকোয়েস্ট অ্যাকসেপ্টের অপেক্ষায় ছিল। হাই, ক্যান উই বি ফ্রেন্ড? দেখ,
ফালতু ফালতু চাপ নিচ্ছিলিস, এখনো জল গরমই হয়নি, শুধু শুধু বকা দিচ্ছে। খোলে দেখতিস মাথাটা পুরো ফাটিয়ে দিতাম। হয়নি তো, তাহলে বেশি চাপ নিচ্ছি কেন? চাপ আমি না, তুই নিচ্ছিস। সে কে চাপ নিচ্ছে সবাই জানে। তুই এখন ভাড় না বকে যা, দেখি বেরো, আমি যাই দেখি কী সব স্টল দিয়েছে, ঘুরে আসি। তুই কি ধরনের ছোট লোক বলতো? বন্ধুটার বিয়ে হয়ে যাচ্ছে, তার কাছে যাবি কোথায়? না এসেই ওর খাওয়া। আমার খিদে পেলে আমি কী করবো? হ্যাঁ, সারাদিন শুধু খেয়েই যা, তোর দ্বারা আর কোনো কাজ হবে না। বেশি বকিস না, যা, আমি 5 মিনিটের মধ্যে আসছি, অন্তত একটা সিগারেট খেয়ে আসি। থাক, আর কিছু বলবো না আমি। আরে মাই প্রিন্সেস, কি মিষ্টি লাগছে। হে সত্যি? রে পাগলি, একদম সত্যি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই দেবজিৎকে দেখতে পাচ্ছি না তো, সে কোথায় গেল? ওই হয়ে গেল, জানি না আমি, তুই যা গিয়ে দেখে আয় কোথায় সে। ও আদৌ এসেছে তো? রে বাবা, এসেছে, ওর সঙ্গেই তো এলাম। ওহো, ওর সঙ্গেই এলে? এই তুই যা, বড্ড বকিস তুই। ওখানে কোথায় আছে গিয়ে দেখে আয়, যা। এই, আমায় একা ফেলে কি নিয়ে এত গল্প হচ্ছে শুনি? আরে এই তো দেবুবাবু, আপনি চুলদারির কি হাল করেছেন? ওটাই তো স্টাইল। বালিশ তাই। আপনি কিছু বললেন ম্যাডাম ঋদ্ধি? কই না তো। ইগনোর। বল, তুই কি বলছিলিস? আজব তো। তোকে কথা বলতে বলেছি, শ্রী বল। উফ, থামবি তোরা, সব সময় ঝগড়া, লোকে দেখলে কি বলবে রে? তা যে শুরু করেছে তাকে বল, আমাকে কেন বলছিস খামোকা? এই আমি করেছি এক্ষুনি না মুন্ডু ধরে পুরো পাক দিয়ে দেবো। ভগবান, এদেরকে নিয়ে কি করি? এই চল বাবা, চল, তোরা এখান থেকে চল, একটু পরে আমাকে আবার বিয়ের জন্য ডাক পড়বে। চল চল। গঙ্গা গঙ্গায়াম পরমাম্বতী নম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি। খুব তো বলছিলি তোর সঙ্গে যাব না, তোর সঙ্গে যাব না, দরকার পড়ে হেঁটেই যাবো। কই যা দেখি, যা, এবার যা, হেঁটে যা। তা দে, নামিয়ে দে। তোকে কি আমি নিয়ে যেতে বলেছি নাকি? হুম, ঠিক 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 তো, আমার কপালে তো লেখা আছে, তাই না? কপালে না গায়ে। এক্ষুনি বাইক থেকে ফেলে দেবো, রাস্তার মাঝখানে পড়ে গড়াগড়ি খাবি, বুঝতে পারবি। দেবু, খুব রেগে যাচ্ছি, মার খাবি কিন্তু, একদম ভয় দেখাবি না। কেন এবার কেন? এবার কেন? নে নে নে, এই কদিন মজা করে নে, তারপর তো আর করতে পারবি না। কেন? বারে, সামনে 26 তারিখ আমার বিয়ে, জানিস না? স্কুলের বেল বাজে। ছুটতে ছুটতে শ্রীতমা দেবজিৎকে খুঁজে চলেছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেবজিৎকে দেখতে পেয়ে তার কাছে আসে। তাড়াতাড়ি চল আমার সঙ্গে, তাড়াতাড়ি চল। কোথায় রে? চল চল, আমি রাস্তায় বলছি। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবি। রিদ্ধি বিষ খেয়েছে। মানে? তাড়াতাড়ি চল, ওর বাবা মা খুব কান্নাকাটি করছে। সে যাচ্ছি, কিন্তু কি জন্য এসব পাগলামো কি জন্য করেছে সেটা তো বল। আর কি বলবো বলতো, আগের দিন রাতে ফোন করে খুব কান্নাকাটি করছিল। ওর নাকি বিএফকে আগের দিন একটা ক্লাস 10-এর মেয়ের সঙ্গে ঘুরতে দেখেছে। কে ওর বিয়ে? আরে রোহিতকে চিনিস না, বি সেকশনে পড়ে। কে বলতো? আর একটু লম্বা করে, ফর্সা করে, একটু বড় বড় চুল। হ্যাঁ, ওই মালটা? হ্যাঁ রে। ওর জন্য এত সব? সত্যি রে, তোদের মেয়েদের মাথায় কি যে থাকে কি জানি বাবা। বেশি কথা আমরা সাইকেলটা চালা না। আরে সে তো চালাচ্ছি, এর থেকে জোরে আর চালাতে পারবো না। তুই আমাকে তো রোহিতের কথা আগে কোনোদিনও বলিসনি। ও তো কাউকে কিছু জানতে দেয়নি সেভাবে। যা খেলো। দুজনে রিধির বাড়িতে এসে উপস্থিত হলো। অনেক করে বোঝালো এইসব বিষয়ের কথা না ভেবে যেন পরীক্ষায় মন বসাতে পারে। বেশ কিছুক্ষণ বোঝানোর পরে চলে যায়। কয়েকদিন রিদ্ধি স্কুলেও যায় না। কিছুদিন পর শরীর সুস্থ হয়ে আবারও স্কুলে যাওয়া শুরু করলো। সব ঠিকঠাকই চলছিল। তারপর একদিন টিফিন টাইমে শ্রীতমা রিদ্ধিকে এসে বলল, তোর এক্স তো দেখলাম নতুন পাখিটাকে নিয়ে 3 তলায় গেল রে। লাইব্রেরির পাশের রুমটায়? হয়তো তাই। চল তো গিয়ে দেখি। না না, আমি যাব না, তুই যা। চল না। না বাবা, আমার ক্লাস আছে, আমি যাব না। তোর যা হলে যা, আমাকে জড়াস না এসবের মধ্যে, আমি এসবের মধ্যে নেই। ঠিক আছে, তুই থাক, আমিই যাচ্ছি। রিধি রাগ দেখিয়ে চলে যায়। স্কুলের ক্যান্টিনের কাছে দেবজিৎ তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল।
তাড়াতাড়ি করে ঋদ্ধি গিয়ে কিছু না বলেই দেবজিতের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে। এই কি হলো? এ, কোথায় নিয়ে যাচ্ছিস? ওই চুপচাপ কথা না বলে চল আমার সঙ্গে। কোথায় যাচ্ছিস সেটা তো বল। চুপ থাকতে বলেছি। দেবজিৎকে নিয়ে ঋদ্ধি 3 তলায় ওঠে। 3 তলার একপাশে বিশেষ কোনো ক্লাসরুম নেই। এখানে লাইব্রেরি, কেমিস্ট্রি ল্যাব আর 2-1টা ফাঁকা রুম আছে। যদিও এখানে আসা বারণ, কিন্তু কার কথা কে শোনে? কারোর বিড়ি সিগারেট খাওয়ার হলে এখানেই আসে, আবার যারা প্রেম করে তারা মাঝে মধ্যে আসে। এখানে কেউ ডিস্টার্ব করার থাকে না আর কি। ঋদ্ধি এসে জানালার ফাঁক থেকে দেখলো রোহিত সেই টেনে পড়া মেয়েটাকে নিয়ে নিজের কোলের ওপর বসিয়ে নিয়ে কিস করছে। ঋদ্ধি দরজাটা জোরে ঠেলে খুলে দেয়। দরজা খুলে দেবজিতের হাত ধরে ঘরের মধ্যে ঢোকে। বাহ রে হারামজাদা বাহ, এদিকে আমি তোর জন্য মরতে বসেছি আর তুমি এদিকে ফুর্তি করছো, শুয়োরের বাচ্চা। কথা বলতে বলতে ঋদ্ধি রোহিতের গালে একটা থাপ্পড় ধরিয়ে দেয়। রোহিত তখন সেখান থেকে পালিয়ে যায়, আবার তার পিছন পিছনে বাচ্চা মেয়েটাও ছুটে চলে যায়। দেবু ধর ওকে, ধর ধর দেবু। আর ধর, ততক্ষণে দুজনেই দৌড় দিয়েছে। ঋদ্ধি মন খারাপ করে কাছে থাকা একটা বেঞ্চের ওপর বসে মাথা নিচু করে কাঁদতে থাকে। দেবজিৎ দূরে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিতে থাকে। দেবজিৎ আগে কোনোদিন কোনো মেয়েকে এতটা ভেঙে পড়তে দেখেনি। যদিও ওর বোনকেও একবার কাঁদতে দেখেছে, তবে প্রতিবারে কারণটা ছিল ও নিজে। বোনের পিছনে রাখতো, সেও কান্নাকাটে জুড়ে দিত। তবে ঋদ্ধির কান্নাটা অন্য। দূর থেকে সান্ত্বনা দিয়েও কাজ হচ্ছে না। কাছে এসে দাঁড়ালো, তার কাঁধে হাত দেবে, কিন্তু সেও পাচ্ছে না, সংকোচ বোধ করছে। কিছুক্ষণ পর কান্না থামছে না দেখে সাহস করে কাঁধে হাতটা দিয়েই দিল। এ পাগলি, এত ভেঙে পড়লে হয়? ও জানোয়ার মার্কা ছেলে, তুই না জেনে প্রেম করেছিলিস, ঠকেছিস। এবার আর ভুল করিস না। ওর কথা ভুলে নিজের ভালোটা বোঝ, পড়াশোনায় অন্তত মনটা দে এবারে। তুই জানিস না দেবু, আমি ওকে কতটা ভালোবেসেছি। মা বাবা সকলে বুঝিয়েছে, তাদের বিরুদ্ধে গেছি, তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়ে তবে আজ মানিয়েছি জানিস। ওরে পাগলি মেয়ে একটা, সবাই তো আর সব কিছুর যোগ্য হয় না বল, তাই সব কিছু বোঝেও না, তাই না? এত ভেঙে পড়লে চলে? যা হয়েছে ভালোর জন্য হয়েছে, এটা ভেবেই এগিয়ে যা। ঋদ্ধি আরও কাঁদতে থাকে। এবার কিছু ভেবে না পেয়ে দেবজি তার সামনে দুটো হাঁটু গেড়ে বসে, তার দুটো কাঁধে হাত দিয়ে বলে, এ ভালো পাগলি তো, এত কেউ কাঁদে, আমি আছি তো তোর সঙ্গে, বল। বন্ধু বলেছিস মানে সব সময় পাশে আছি। কথাটা শেষ হতে না হতেই ঋদ্ধি বেঞ্চ থেকে প্রায় লাফিয়েই দেবজিৎকে জড়িয়ে ধরল। সেই কাঁদতে কাঁদতেই দেবজিৎকে একটা কিস করে। থ্যাংক ইউ রে, এত কষ্ট করে আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য। দেবজিৎ ঋদ্ধির কোনো কথার উত্তর দেয় না, গাড়ি ঘুরিয়ে চলে যায়। রাতে বহুবার মেসেজ করার পরেও কোনো উত্তর আসে না। অবশেষ সকালে দেবজিৎ ঋদ্ধিকে ফোন করলো। কাল রাতে অত মেসেজ করছিলিস কেন? হ্যাঁ রে, কই না তো, হাত লেগে চলে গিয়েছিল। মজা করিস না, বল। করেছিলাম, দেখতে যখন পেয়েছিস, ন্যাকামোটা কেন করছিস? আরে না, ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠে লক্ষ্য পড়লো। কাকে বোকা বানাচ্ছিস? বারে, বোকা বানাবো কেন? তাহলে তুইও জানিস আমিও জানি, এত তাড়াতাড়ি ঘুমানোর ছেলে তুই না। ভুল জানো ম্যাডাম, আগের আমির সঙ্গে এই আমির অনেক পার্থক্য আছে। আর দেরি করি না, এখন সব আবার ডিসিপ্লিনের মধ্যে ফিরে গিয়েছি। বাবা, আজ কোন দিক দিয়ে সূর্য উঠলো রে? সূর্য তো যেমন ওঠার তেমনই ওঠে, কিন্তু এই পরিবর্তনটা 4 বছর আগে থেকেই এসেছে, শুধু দেখার মতো কেউ ছিল না। যাক, ছাড় এসব কথা, রাখছি রে, আমার একটু চুল দাড়িগুলো সেভ করতে যেতে হবে। রাখবি যে কালে, তাহলে ফোন করেছিস কেন? ওই যে বললাম, মেসেজ করেছিলিস, সেটাই জানতে। বাহ, খুব ভালো। রাখলাম রে। ফোন কেটে দেয় দেবজিৎ। আজ কাল রাত্রি, কাল বৌভাত। বৌভাতে আবার দুজনকে একসঙ্গে যেতে হয়। দেবজিতের আর যাওয়ার ইচ্ছাই ছিল না,
কিন্তু ওপরে শ্রীতমাও বলে দিয়েছে তোদের দুজনকে আসতেই হবে, আমি কোনো কথা শুনবো না। না আসলে দেখিস আমি না রেডি হব আর না সকলের সামনে যাব। এবার কি করবি ভেবে দেখ তোরা। কি রে, আসছিস? আজ একটু দেরি হবে। কেন রে, কি রাজকাজটা করছিস শুনি? যাই করি না, তোর কি? তোর তাড়া থাকলে তুই একা যেতে পারিস, তোকে কেউ আটকায়নি। এমন করে কথা বলছিস কেন? কি করলাম আমি? ওরে বাবা, আমি সীতামার জন্য একটা ফুলের বুকে কিনছি। এই হয়ে এসেছে, দাঁড়া যাচ্ছি আমি। ঠিক আছে আয়, আমি আছি দাঁড়িয়ে। দেবজিৎ কিছুক্ষণের মধ্যেই বাইক নিয়ে উপস্থিত। এসে দেখলো রীতির হাতে একটা রুমাল। সেটা দিয়ে সে অবিরত নাকটা মুছেই চলেছে। দেবজিৎ তা দেখে বলল, তোর এখনও ঠান্ডা লাগা কমেনি? সত্যি বাবা, ভালো শরীর বানিয়েছিস। না, এমন কিছু না। তাহলে বারবার নাক টানছিস কেন এখনো? ও কিছু না বললাম তো। ছাড়ো, সব বাদ দে। বাদ তো সব কিছুই দিয়ে আছি, ধরলামটা বাকি। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দে। ভালো দিন, এসব কিছু বলিস না বলতে তো আমিও চাই না। প্লিজ, স্টপ ইট। এরপর থেকে সারা রাস্তা দুজনে কেউ কারোর সঙ্গে কোনো কথা বলল না। দুজনে বিয়ে বাড়িতে এসে উপস্থিত হলো। শ্রীতমার সঙ্গে সময় কাটালো। তারপর এবার ফেরার পালা। শ্রীতমা অনেক করে অনুরোধ করেছিল আর একটু থেকে যেতে, কিন্তু ওপারে ঋদ্ধির বাড়ি থেকে তাড়াতাড়ি ফেরার নির্দেশ দিয়ে দিয়েছে, তাই একটু তাড়াতাড়ি ফিরতে হচ্ছে। দুজনে সাবধানে যাস। এত করে থাকতে বললাম, থাকা তো যাবে না, আর কি বলবো বল। রাগ করিস না সোনা আমার। দেখ, একা একটা মেয়ে, কত রাত পর্যন্ত বা বাইরে থাকতে পারি বল? ঠিক আছে ঠিক আছে, দুজনে সাবধানে যাস। আর দেবজিৎ ভাই আমার, একটু সাবধানে গাড়িটা চালাস। ও নিয়ে তুই ভাবিস না, তুই এনজয় কর, আজ তোর দিন। বেস্ট অফ লাক। এই বেস্ট অফ লাক মানেটা কি রে? বেস্ট অফ লাক মানেটা কি? ও কিছু না, তুই এখন যাও পারে, তোর জন্য মানুষ দাঁড়িয়ে আছে, যা, আমরা ঠিক চলে যাইয়ে। তোরা কিন্তু সাবধানে যাস, চিন্তা করতে হয় না যেন। এই চিল চিল, সাবধানেই যাব। তুই এখন যা, পালা। গুড নাইট দুজনকেই। গুড নাইট। গুড নাইট রে। দুজনে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে। বাইক একটু দূরে থাকায় দেবজিৎ ঋদ্ধিকে বলল দাঁড়াতে, কিন্তু না, সেও দেবজিতের সঙ্গেই যাবে। ক্রমশ বিয়ে বাড়ির আওয়াজ কমে কমে আসছে। রাত 10:22। দেবজিৎ বাইকটা স্টার্ট দিয়ে ঋদ্ধিকে ইশারা করলো। ঋদ্ধি বাইকে উঠে পড়তেই বাইক চলতে শুরু করে দিল। বাইকের গতি খুবই সামান্য। দুজনে প্রায় অর্ধেক রাস্তা পার করে এসেছে। কেউ কারোর সঙ্গে কোনো কথা বলেনি এখনো পর্যন্ত। সেই নীরবতার মাঝে দেবজিৎ ঋদ্ধিকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, ছেলে কি করে? কিছু বলছিস? বলছি ছেলেটা কি করে? প্রাইভেট কোম্পানিতে জব করে। ও আচ্ছা। আবারও নীরবতা। আর কিছুটা গেলে ঋদ্ধির বাড়ি। ঋদ্ধির মনের মধ্যে কেন একটা অস্থিরতা কাজ করছে। সে দেবজিৎকে জিজ্ঞেস করে, আর কিছু বলবি না? কি বলবো? কিছুই বলবি না? সুখে থাক, ভালো থাক, এটুকুই। এই তুই গাড়ি দাঁড় করা, গাড়ি দাঁড় করা এখনই। কি হলো? না, আমি এখান থেকে হেঁটেই যাব। তুই গাড়ি দাঁড় করা। পাগলামো বন্ধ কর। এই কোথায় নামলি? ওই দাঁড়া। নামিস না, দাঁড়া বলছি। ঋদ্ধি কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে নিজের মতো হাঁটতে শুরু করে দিল। দেবজিৎ তাকে বেশ কয়েকবার ডেকেও কোনো ফল হলো না। শেষে বাইক স্ট্যান্ড দিয়ে ছুটে গিয়ে ঋদ্ধির হাতটা ধরল। কি রে, রাগ আমার করার কথা, উল্টে তুই রাগ দেখাচ্ছিস। বাহ, খুব ভালো। বল। রাগ? কিসের রাগ ভাই, কিসের রাগ? সেটা তুই দেখাচ্ছিস, তুইই জানিস। ভালোই তো ছিলি ভাই, কেন আসতে গেলি আবার? কেন কেন কেন? আই এম সরি। ব্যাস, এই তো হয়ে গেল সব। একটা সরি বলে দিলি, হয়ে গেল। তাহলে কি করতে হবে বল, কি করতে হবে সেটাই করব। তুই চলে যা, জাস্ট এখান থেকে চলে যা। যেমনটা 4 বছর আগে ছেড়ে গেছিলি তেমনটাই আজও চলে যা। ও হ্যালো, আমি নিজের ইচ্ছায় যেতে চাইনি, আমাকে যেতে বাধ্য করেছিলিস।
কি 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 আর একবার বল। আমি থাকতে চেয়েছিলাম, তুই যেতে বাধ্য করিয়েছিলি। ঋদ্ধি দেবজিৎ একটা থাপ্পড় মারল। ছি, এতটা নিচে নামতে পারিস? এতটা নিচে? কংগ্রাচুলেশন। কিসের রে? তুই আবার টপ করলি, তাই জন্য রে। এই দেবজিৎ কোথায় রে, দেখেছিস? একটু আগে এখানেই তো ছিল। দেখ আবার মুখ ফুলে বসে আছে কিনা। কেন রে? এই যে তুই ওকে ছাপিয়ে আবার টপ করলি। না রে, ও খুব ভালো ছেলে, আমাকে অনেক হেল্প করেছে। ভালো ভালো। চুপ কর, তুই যেমন ভাবছিস তেমন কিছুই না। তাহলে কেমন শোনা? ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। বুঝেছি আমি সব। দেবজিৎ আর ঋদ্ধি দুজনের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। একই সাবজেক্ট বাছাই করা থেকে একই কলেজে ভর্তি হওয়া, সব সময় সঙ্গী হয়ে ওঠে একে অপরের। এভাবে দুজনের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। একদিন রাত্রে পড়তে থেকে ফেরার পথে দেবজিৎ ঋদ্ধিকে বলল, আমাকে কিছুদিনের জন্য একটু মামার বাড়ি যেতে হবে জানিস। তো যাবি, আমাকে বলছিস কেন? আমি কি তোকে এগিয়ে দিয়ে আসবো নাকি? আরে না, আমি সেটা বলিনি। আমার মামা বলেছেন ওনার চেনা জানা একটা কলেজ আছে, ওখান থেকে MBBS পড়তে, তাই ওখানে যাব। তা ভালো কথা তো, আমাকে বলছিস কেন? না রে, বলছি কারণ পরে বলবি কোথায় জানাইনি তোকে, না জানিয়ে চলে গেছি। না না, ও কোনো ব্যাপার না। তুই ভালো কিছু শিখবি, এটা শুনেই শান্তি। নে তোর বাড়ি চলে এলো। থ্যাংক ইউ। এবার আপনি যান সাবধানে। ঠিক আছে। কি রে দাঁড়িয়ে আছিস, কিছু বলবি নাকি? বলছি যে না থাক, বাদ দে, চল টাটা। বল পাগল। কোনো কথা বলে না দেবজিৎ। ঋদ্ধি তার কাছে এসে আবারও জিজ্ঞেস করতে চাইল, কি হয়েছে বল। দেবজিৎ তার কোনো কথার উত্তর না দিয়ে তার হাত টেনে ধরে একটা দীর্ঘ চুম্বন। হঠাৎ করে জীবনে এসে এতটা ইম্পর্ট্যান্ট একটা মানুষ হয়ে উঠবি তা কখনো ভাবিনি। ভালো হয়ে থাকিস, আমি খুব তাড়াতাড়ি ফিরবো, অপেক্ষা করিস। নিজের চোখের জলটা ধরে রাখতে পারল না ঋদ্ধি, কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। ক্ষণস্থায়ী আলিঙ্গনের মধ্যে দেবজিতের একটা ফোন আসে। সে ঋদ্ধিকে ছাড়িয়ে ফোনে কথা বলতে বলতে চলে গেল। ওই যে যাওয়া, আর তারপর কোনো দিন দেবজিৎ না ঋদ্ধিকে একটা কল, না একটা SMS, আর না দেখা করার কথা কিছুই বলেনি। তারপর প্রায় দীর্ঘ 3-4 বছর পরে এই দেখা। বেইমান, স্বার্থপর কোথাকার, একটা বারের জন্য খবর নিলি না? সব কিছু আমি একাই করেছি, আর তুই তো খুব খোঁজ নিয়েছিস বল। ঠিক কথা, আমি কিভাবে জানবো তুই শহরে গিয়ে আমায় ভুলে যাবি? ওরে ভুলে যাইনি, শুধু একটু ব্যস্ত ছিলাম। সেই তো, এত ব্যস্ত যে একবারও ফোন করার মতো টাইম থাকে না, খোঁজ নেওয়ার মতো টাইম থাকে না। নিতাম রে নিতাম। নিতাম? ওয়াহ, নিতাম? কবে রে, কবে? আমার বাবার প্যারালাইসিসে ধরলো, মা পাগলের মতো হয়ে গেল, তাও বল খবর নিতিস? থাক রে থাক, থাক, তোর খবর আর নেয় না। এসব কি বলছিস? হ্যাঁ রে, এই কাকুর কবে প্যারালাইসিসে ধরলো? থাক রে, আর সিম্পাতি না দেখালেও হবে। বল না কি হয়েছে কাকুর। আমি আমার সমস্ত লড়াই একা লড়ে এলাম, কাউকে পাশে পাইনি, কাউকে না। কান্নার সময়ও একা 4 দেওয়ালের পাশে ছিলাম, উঠে দাঁড়ানোর সময়ও একাই থাকতে হয়েছিল। কেউ ছিল না আমার পাশে, কেউ না। তুই থাক তোর ব্যস্ততা নিয়ে, কোনোদিন খোঁজ নিতে আসতে হবে না তোকে। কথাটা তো শোন। কি শুনবো বল, কি শুনবো? তুই বারবার আমাকে ব্যবহার করেছিস। তোর যখন যখন একা অনুভব হয়েছে তখন তখন আমাকে ডেকেছিস। আমি কিন্তু তোর মতো না, আমি প্রতিবারে তোর ডাক সাড়া দিয়েছি। আজ তুই শহরে গিয়ে সব ভুলে গেছিস, ব্যস্ত হয়ে পড়েছিস না? আমার আর দরকার পড়েনি। দেবজিৎ জোর করে টেনে জড়িয়ে ধরে ঋদ্ধিকে। ঋদ্ধি ছাড়িয়ে যেতে চাইলেও জোর করে ধরে থাকে। আমার ভাই বারবার বলেছিল
দেবজিৎ তাকে ডাক, একবার ফোন কর। আমি কি বলেছিলাম জানিস? না, ও দেখবি ঠিক ফোন করবে। কেন করিসনি কেন? আমি তোর অপেক্ষায় ছিলাম, তুই আমার সব আশা ভুল করে দিলি। প্লিজ শান্ত হয় একটু, প্লিজ। আমি ভাবতে পারিনি এত কিছু ঘটে যাবে। পারবিও না, তুই শুধু একটাই উপকার কর, আমাকে মুক্তি দে প্লিজ। এসব বলিস না পাগলি, আই এম সরি। থাক, তোর সরি তোর কাছেই রাখ। না, তোকে এবার আর কোথাও যেতে দেবো না। ছাড় তুই, আমার কদিন বাদেই বিয়ে। ছাড় ছাড় বলছি। হোক না তোর বিয়ে, আমি না হয় এইভাবেই রয়ে যাব তোর বন্ধু হয়ে। ওটাই সমস্যা দেবু। তুই সব সময় চেয়েছিস একটা ভালো বন্ধু, আর আমি চেয়েছি ভালোবাসা। ছাড়, আমাকে যেতে হবে। দেবজিৎ জোর করে একটা কিস করে ঋদ্ধিকে। রীতি বাধা দেয় না। দুজনের ঠোঁটের স্পর্শের মাঝে একটা নোনতা জলের ধারা নেমে আসে। হ্যাঁ, দেবজিৎও কাঁদছে। নিজেকে কথা দিয়েছিলাম, তোর সামনে যদি আসি তাহলে ডাক্তার হয়ে তবেই আসবো, তাই দূরে ছিলাম। ভাবিনি এর মাঝে এত কিছু হয়ে যাবে। আমি তোকে মিথ্যে বলেছি। কোন কথাটা রে? কাকুর প্যারালাইসিসের কথাটা? না, ওগুলো সব সত্যি ছিল। আমার বিয়ের কথাটা। মানে? বাবার শরীর খারাপ, মা বেচারি কিছু করতে পারে না, ভাইটার কলেজের খরচা, এত কিছুর দায়িত্ব ছেড়ে স্বার্থপরের মতো বিয়ে করে নেব, ভাবলি কি করে রে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ পাগলি। আর কখনো তোকে ছেড়ে যাব না, কখনো না। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আমি একাই ঠিক আছি। না গো, ঠিক নেই। আমি আছি, থাকবো, এইভাবেই রয়ে যাবে। কেমন লাগলো আজকে আমাদের নিবেদন? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজ গল্প পাঠে ছিলাম আমি, অমিত, অরুণিমা ও সুচরিতা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে চলি, টাটা।